আমাদের যে শুরুর সময়টা যখন রাজনীতি আমরা হয়তো বুঝিনি, স্কুলে পড়তাম, তখন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আমরা প্রথম যাকে পেয়েছি চোখের সামনে তিনি মনমোহন সিং। তিনি চলে গেলেন, এটা যুগের অবসান, এটা আমরা বলতে পারি। কারোর ওপর হামলাই সমর্থনযোগ্য নয়। শুভেন্দু অধিকারী অনেক দিনের রাজনীতিবিদ, তিনি যদি হাওয়া গরম বাজার গরম করার জন্য এসব বলেন সেটা হাস্যকর বলি। সরাসরি আপনাদের বাংলা হান্টে বলছি, কারো ধর্ম মুসলমান মানে সে জঙ্গি, আর কারোর ধর্ম হিন্দু মানে সে বিজেপিকে ভোট দেয়, এই দুটো অনুমানই খুব খারাপ। কেউ মুসলমান মানেই সে জঙ্গি, কেউ লুঙ্গি পরে মানে সে বহিরাগত, তাকে এনআরসি করে বাদ দিয়ে দেবে, কেউ চিড়ে খায় মানে সে বাংলাদেশি। এই ধরনের দাগিয়ে দেওয়া রাজনীতি, দাগিয়ে দেওয়ার সংস্কৃতি আমরা দুটোরই বিরুদ্ধে। অন্য একটা দেশের নাগরিক সে বর্ডার ক্রস করে আমার দেশে এলে তবে না ভেরিফিকেশন করবে বা ভুল দেবে বা টাকা ঘুষ দেবে, দিয়ে সে নতুন কাগজ বানাবে। সে আসছে কেন? এই পাড়া মানে আসছে কিভাবে? এই পারাপারটা হওয়ার সময় বিএসএফ তাহলে কি করছে? শুরু করব যে আমরা জানি গতকাল প্রয়াত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এবং আপনারাও ইন্ডিয়া জোটের শরিক রয়েছেন। তো কোথাও যে কি এটা মনে হচ্ছে যে একটা, আমি যদি শুধু কংগ্রেসের উদ্দেশ্যে বলি, যে একটা অভিভাবকহীনতা বা দেশের দিক থেকে বিচার করলে একটা সম্পদ হারানো। না, দেখুন, ডক্টর মনমোহন সিং শুধু কংগ্রেস বা দল বলে নয়, গোটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এবং ইন্ডিয়া জোট তো আছে, কংগ্রেস আছে, কিন্তু পাশাপাশি দেশের অন্যতম একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, অন্যতম একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। নিশ্চিতভাবে এটা শোকের একটা সময়, এবং কেন্দ্রীয় সরকারও এটা অত্যন্ত প্রশংসার জায়গা থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রথা মতোই। এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে গেছেন বাসভবনে, শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শ্রদ্ধা জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ফলে সব মিলিয়ে নিশ্চিতভাবে এটা আমাদের পক্ষ থেকেও, আমার ব্যক্তিগতভাবেও শেষ শ্রদ্ধা থাকবে, তার পরিবারকে সমবেদনা থাকবে। অভিভাবকহীনতা তো বটেই, কিন্তু রাজনীতি বা পাবলিক লাইফ এমনই, একটা জায়গায় চলে যায় আরেকজন কেউ এসে সেই ভয়েরটা পূরণ করে। কিন্তু নিশ্চিতভাবে দেশের অন্যতম সেরা অর্থমন্ত্রী বলে আমার নিজস্ব বিচারে থাকবে। তিনি উদারীকরণের বা এলপিজি সংস্কারের যে কাজগুলো করেছিলেন, পরবর্তীতেও প্রধানমন্ত্রী হিসেবে যে কাজগুলো এসছেন, 100 দিনের কাজ তার আমলে উঠে এসেছিল। ফলে এরকম অনেকগুলো কাজের সঙ্গে তার নাম জড়িয়ে থাকবে এবং ইতিহাসে থেকে যাবেন। ওনার একটা বিখ্যাত উক্তি হচ্ছে, হিস্ট্রি উইল বি কাইন্ডার টু মি মোর দ্যান দ্য কন্টেম্পোরারি মিডিয়াস। সেটা আমি মনে করি সত্যি হবে আগামী দিনে, এবং এখনই তার আমরা ঝলক দেখতে পাচ্ছি। মানে ইতিমধ্যে সেটা সত্যি হতে শুরু করেছে কোথাও দেখতে গেলে। হ্যাঁ, কারণ কন্টেম্পোরারি নিশ্চিতভাবে তার ইউপিএ 2 এর বিশেষ করে অনেকগুলো অভিযোগ ছিল। ইউপিএ 2 এ দুর্নীতির ক্ষেত্রে অনেক অভিযোগ, আমরাও সেই সময় সোচ্চার ছিলাম আমাদের দলের পক্ষ থেকে। কিন্তু আমাদের বেড়ে ওঠা, মানে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা যারা মিলেনিয়াম কিডস বা 90s কিডস, আমাদের ক্ষেত্রে বেড়ে ওঠা বা আমাদের যে শুরুর সময়টা যখন রাজনীতি আমরা হয়তো বুঝিনি, স্কুলে পড়তাম, তখন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আমরা প্রথম যাকে পেয়েছি চোখের সামনে তিনি মনমোহন সিং। তিনি চলে গেলেন, এটা যুগের অবসান, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার একদম বাংলা রাজনীতিতে ফিরে আসবো। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে বা বলতে পারে যে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাকি তার উপর হামলার একটা সম্ভাবনা রয়েছে, তার জন্য ইতিমধ্যে নিরাপত্তা করা হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? না, কারোর ওপর হামলাই সমর্থনযোগ্য নয়। শুভেন্দু অধিকারী অনেক দিনের রাজনীতিবিদ, তিনি যদি হাওয়া গরম বাজার গরম করার জন্য এসব বলেন সেটা হাস্যকর। তবে যদি সত্যি সত্যি কোনো লাইফ থ্রেট থাকে বা জীবন এবং সম্পত্তির ওপর হামলার অনুমান থাকে বা সূত্র মারফত কোনো খবর থাকে, তার উচিত সেটা পুলিশ প্রশাসনের কাছে ডেফিনিট সূত্র উল্লেখ করে সেটাকে দাবি জানানো, বা দাবিও নয়, মানে সেটাকে রিকোয়েস্ট করা বা সেটাকে খতিয়ে দেখবার জন্য অনুরোধ করা। প্রাণ সংকটে থাকলে সেটা রাজ্য পুলিশকে তিনি জানাবেন উল্লেখযোগ্য মানে সূত্র দিয়ে। আর যদি রাজ্য সরকারের উপর তার ভূমিকা সন্তোষজনক তার না থাকে, সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকেও তিনি নিজের সরাসরি কমিউনিকেট করতে পারেন। কিন্তু সেটা যখন তিনি করছেন না, সেই ক্ষেত্রে আমাদের একটা অনুমান থেকে যায়, কারণ আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই। এর আগেও দেখা গেছে যে ডিসেম্বরের এই তারিখ ওই তারিখ ওই দিন ওটা হবে সেটা হবে, তার কোনো ভিত্তি নেই। ফলে ওই রাখাল একটা গল্প ছিল না, যে বারবার বাঘ আসছে বলে সবাই গিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, বলে আর বাঘ আসছে না। ফলে এমন করতে থাকলে ওনার বিশ্বাসযোগ্যতা যে তলানিতে যাবে, তখন উনি জেলাতেও হারছেন ভোটে। এবং সত্যি যদি কোনো দিন সিরিয়াস থ্রেট আসে, তখন আর মানুষ ওটাকে সিরিয়াসলি নেবে না, সেটা একেবারেই উচিত নয়। প্রত্যেকের ভারতবর্ষের নাগরিক হিসেবে উনি রাজ্যের সিনিয়র না, আমাদের চেয়ে সিনিয়র তো বটেই, সিনিয়র পলিটিশিয়ান এবং উল্লেখযোগ্য দায়িত্বে আছেন বিরোধী দলনেতার। তিনি দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন, এটা আমাদের প্রার্থনা থাকবে, কামনা থাকবে।
ইতিমধ্যে রাজ্যে জঙ্গি শব্দটা খুব বেশি ব্যবহার হচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে শিয়ালদাতে মূলত আমরা দেখলাম সজল ঘোষ কখনো ববি হাকিমকে বলছেন জঙ্গি, আবার কখনো দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলছেন। মানে এই ধরনের বক্তব্য কি রাজ্যের বিধানসভায় কি জঙ্গিতে পরিণত হলো এই ধরনের বক্তব্য? দেখুন, এটা একটা সূত্র হতে পারে যে পড়শি দেশ অস্থির, পড়শি দেশে একটা অস্থিরতা রয়েছে বাংলাদেশে, এবং চীন পাকিস্তান সম্পর্কের যেদিকে যাচ্ছে সেদিকটাতে দেখে যদি কেউ একটা কমেন্ট করে বা সেটা দেখে যদি কেউ একটা ফিয়ার সাইকোসিস থেকে কমেন্টটা উঠে আসে, তাহলে তার একটা ভিত্তি আছে। কিন্তু কারোর ধর্ম মুসলমান বলে, আমি সরাসরি সরাসরি আপনাদের বাংলা হান্টে বলছি, কারো ধর্ম মুসলমান মানে সে জঙ্গি, আর কারোর ধর্ম হিন্দু মানে সে বিজেপিকে ভোট দেয়। এই দুটো অনুমানই খুব খারাপ। ফলে এই দুটো অনুমানের বাইরে এসে আমরা যখন ভাবতে শুরু করব, তখন আমি মনে করি একটা সুস্থ রাজনীতির পরিষদ তৈরি হবে, সুস্থ কথাবার্তার পরিষদ তৈরি হবে। ববি হাকিম আর নওশাদ সিদ্দিকীকে আমি জঙ্গি বলতে যাবো কেন, শুধু তারা ধর্মে মুসলমান বলে? শওকত মোল্লা কিন্তু নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলেছে। সেটাও আমি মনে করি একইভাবে সমর্থনযোগ্য নয়। শওকত দা আমাদের সিনিয়র নেতা, দীর্ঘদিনের নেতা, পোর খাওয়া নেতা, কিন্তু শওকত দাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং যেই রকমভাবে জানি, তার সঙ্গে এই মন্তব্য যায় না, এটা দুঃখজনক, এটাই আমি বলবো। কিন্তু একই সঙ্গে শওকত মোল্লা বা আপনি যে বলছেন সেটা হয়তো একবার বলেছে, কিন্তু একবার বলাটাও খারাপ। কিন্তু বিজেপির এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে কেউ মুসলমান মানেই সে জঙ্গি, কেউ লুঙ্গি পরে মানে সে বহিরাগত, তাকে এনআরসি করে বাদ দিয়ে দেবে, কেউ চিড়ে খায় মানে সে বাংলাদেশি। এই ধরনের দাগিয়ে দেওয়ার রাজনীতি, দাগিয়ে দেওয়ার সংস্কৃতি, আমরা দুটোরই বিরুদ্ধে। ইতিমধ্যে আমরা দেখলাম যে অনুপ্রবেশকারীরা একের পর যেমন ধরা পড়ছে, গতকাল রাতেও মার্কেট স্ট্রিট থেকে একজন অনুপ্রবেশকারীকে ধরা পড়েছে, এবং সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন বারবার জোরালো হয়ে যাচ্ছে যে সেটা শুধুমাত্র যে সাধারণ মানুষের প্রশ্ন তা কিন্তু নয়, আদালতেরও একই প্রশ্ন যে ভেরিফিকেশন। আমরা জানি যে পাসপোর্ট বানাতে গেলে একটা ভেরিফিকেশন লাগে, সেই ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে? কারণ এখন যেটা দেখা যাচ্ছে তথ্যগুলো যেগুলো আসছে সেই তথ্য সম্পূর্ণভাবে তার কোনো ভিত্তি নেই, যা আর ভিত্তি করে একটা পাসপোর্ট তৈরি হয়, তাহলে সে ভেরিফিকেশন কি করে হচ্ছে? ভেরিফিকেশন তো রাজ্য পুলিশের মধ্যে। এটা আমি মনে করি গুলিয়ে দেওয়া রাজনীতি। প্রসেসটা ভালো করে জানতে হবে। ভেরিফিকেশন একটা, ধরা যাক বাংলাদেশের একজন লোক, তার তথ্য আমি মেনে নিলাম তর্কের খাতিরে যে তার তথ্যটা মিসলিড করে বা একটা ভুল, তিনি কোনো একটা আধার কার্ড বা কিছু ডকুমেন্ট বানিয়ে তারপর তিনি বাকি প্রসেসটা সম্পূর্ণ করছে। কিন্তু এটা তো দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে তিনি বাংলাদেশ ভূখণ্ডের নাগরিক বলেই তো বাংলাদেশ, অথবা পাকিস্তানের নাগরিক বলে পাকিস্তানি। তিনি ভারতীয় ভূখণ্ডে আসছেন কিভাবে? কিন্তু উড়ে আসতে পারবেন না, বা মাটির ভেতর দিয়ে সুরঙ্গে আসেননি। বর্ডার ক্রসটা হচ্ছে কিভাবে? বর্ডার ক্রসের দায়িত্ব বিএসএফের। ফলে বর্ডার যখন ক্রস করছে একজন অন্য দেশের নাগরিক আমাদের দেশে আসছে, সেই জায়গায় ম্যাল ফাংশন থাকছে, সেই জায়গায় একটা ত্রুটি থাকছে। তারপর তো সে এসে যদি ভুল করে কোনো তথ্য জোগাড় করে, ভুল করে কাউকে টাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে, সুবিধার বিনিময়ে সে যদি একটা ভুল কাগজ বের করে তার ভিত্তিতে পাসপোর্ট করে, সেটা ভুল। আমি বলছি যদি কেউ এরকম মানে ভেরিফিকেশনের জায়গায় আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আমাদের পঞ্চায়েত এই সব জায়গায় করে কাউন্সিলর, পঞ্চায়েতরাই করে, কিন্তু ভেরিফিকেশনের ক্ষেত্রে যে ত্রুটিটা বা সমস্যাটা, সেটা নিশ্চিতভাবে যেটুকু যা ত্রুটি রয়েছে, সমস্যা রয়েছে, দেখুন এটা তো পুরোটা ম্যানুয়াল, এটা তো অটোমেটিক সফটওয়্যারে আমরা এআই দিয়ে এখনও করি না। তো ম্যানুয়ালে এখন 99টা লোকের দায়িত্ব আপনি একজন লোক কীভাবে নিতে পারেন? হয়তো দুটো লোক খারাপ হতে পারে, কিন্তু সেটা আমরা তখন জানতে পারবো যখন সেই ভেরিফিকেশনের প্রসেসটায় আমরা একটা সূত্র পাচ্ছি, খারাপ পাচ্ছি, বা ওটা আমি দেখছি যে ওটা ঠিক নয়। কিন্তু এটা তো আমি বারবার বলছি, ইট ইজ এ সেকেন্ডারি কোয়েশ্চেন। প্রাইমারি কোয়েশ্চেন হচ্ছে অন্য একটা দেশের নাগরিক, সে বর্ডার ক্রস করে আমার দেশে এলে তবে না ভেরিফিকেশান করবে বা ভুল দেবে বা টাকা ঘুষ দেবে, দিয়ে সে নতুন কাগজ বানাবে। সে আসছে কেন? এই আসছে কিভাবে? এই পারাপারটা হওয়ার সময় বিএসএফ তাহলে কী করছে? ফলে এই জায়গাটা একটা গুলিয়ে দেওয়ার রাজনীতির জন্য বিজেপি নিজের সরকার যেহেতু কেন্দ্রে রয়েছে, তাদের ব্যর্থতা ঢাকতে বিএসএফ বা সেনা জওয়ানদের আমরা পক্ষে, তার বিরুদ্ধে আমরা কথা বলছি। কিন্তু বিজেপি আমলে এমন অনেক কাজ হচ্ছে যে এই ফ্রন্টিয়ার স্টেটগুলো, আমি ক্যাটাগরিক্যালি বলছি, সেগুলো একটাও বিজেপির কাছে নেই। ধরুন পাঞ্জাব আপ আছে, বেঙ্গলে মমতা তৃণমূল কংগ্রেস আছে। ফলে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, এই ধরনের ফ্রন্টিয়ার স্টেট, সীমান্তবর্তী যে রাজ্যগুলো, এগুলো যদি একটা অস্থিরতা রাখতে পারে, তা সারা ভারতে, বিশেষ করে হিন্দি বলয়ে, হিন্দু ভোট ব্যাঙ্কটাকে সুরক্ষিত রাখা যায়। এই পলিটিক্সটা খুব খারাপ এবং অত্যন্ত দেশের পক্ষে বিপজ্জনক, দেশের সংহতি এবং অখণ্ডতার ক্ষেত্রেও অনেক ডেঞ্জারাস বলে আমরা মনে করছি। কিন্তু এই মানে কোথাও যে এই ক্রমাগত এই অনুপ্রবেশকারীদের উদ্ধার বা জঙ্গিদের উদ্ধার করার থেকে রাজ্যের যারা সাধারণ নাগরিক আছে তাদের নিরাপত্তার উপরে তো প্রশ্ন উঠছে তো। এবং আমি তো বলছি যে এই ভেরিফিকেশনের জায়গাটা সবাই মিলে ভাবা উচিত। আমি মনে করি যদি এটা, আমি হয়তো একটু একবারই বলছি, কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের বিশেষ করে উচিত, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে, এত আমাদের এফিসিয়েন্ট ব্যুরোক্র্যাটরা আছেন, আমলারা আছেন, আমি মনে করি তাদের মিলে একটা সর্বদলীয় বৈঠক করা উচিত এবং সবাই মিলে ভাবা উচিত
যে ভ্যারিফিকেশনের প্রসেসটাকে কীভাবে আরও নিখুঁত করা যায়। কিন্তু তারও আগে এটা আমি বলছি সেকেন্ডারি কোয়েশ্চেনটাকেও শুড বি অ্যাড্রেসড, এটাও অ্যাড্রেস করা উচিত। কিন্তু প্রাইমারি কোয়েশ্চেনের জায়গাটায় সীমান্তে বা যেখানে এখনও অসুরক্ষিত অনেক সীমানা আছে, পুরোটা তো আমাদের বর্ডার নেই, অনেক জলের জায়গা আছে, জলা জমির জায়গা আছে, সেই জায়গাগুলোকে কীভাবে আরও নিশ্চিদ্র নিরাপত্তা দেশের মানুষকে রাখা যায়, যা সম্পত্তি এবং জীবনের অধিকারকে রেখে, সংবিধানসম্মত অধিকারকে রেখে, সেটাও কেন্দ্রীয় সরকারের ভেবে দেখা উচিত। আর নিজের ফেইলিয়ার অন্যের ওপর চাপানোটা উচিত নয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।